সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আয়োজনে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, করোনা নিয়ে আজকে মূলত আমরা কথা বলতে চাই। ২০ মাস পরে শনিবার ২০ তারিখে এসে বাংলাদেশ করোনায় একদম মৃত্যু ছিল না, শূন্য মৃত্যু দেখলো, কিন্তু বিশ্বজুড়ে কিন্তু করোনার নতুন করে একটি ঢেউ বা ধাক্কা লাগতে শুরু করেছে। বিশেষ করে ইউরোপের দেশগুলোর অবস্থা এখন অনেক বেশি উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই ইঙ্গিতই দিচ্ছে এবং প্রতি মুহূর্তে আমরা গণমাধ্যমে যে খবর পাচ্ছি তাতেও ইউরোপের দেশগুলোর অবস্থা আসলে অত্যন্ত নাজুক পর্যায়ে চলে যাচ্ছে। যদিও ভ্যাকসিনেশনের দিকটাতে ইউরোপের দেশগুলো অনেক বেশি এগিয়েছে আমাদের দেশের তুলনায়, কিন্তু আমাদের দেশ এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থাটা আসলে অনেক বেশি স্বস্তিজনক বলা যেতে পারে। এই যে স্বস্তির জায়গাটা, এই জায়গায় আমরা আসলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রিত এটা বলা যেতেই পারে, কিন্তু আসলে আমাদের সাবধানতা, আমাদের সতর্কতা বা আমাদের সেই যে স্বাস্থ্যবিধি মেনে চলা, সেই জায়গাটায় আমরা কতটা বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়ছি এবং সামনের দিনগুলোতে আবার কোনো ধরনের আমাদের সেই উদ্বেগ তৈরি হবে কিনা, কোনো আশঙ্কা তৈরি করবে কিনা, সেই জায়গাগুলো নিয়েই মূলত কথা বলতে চাচ্ছি আজকে ২১ রাতের এই আয়োজনে। এবং আমরা আজকে যে শিরোনামটা নির্ধারণ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে রাখি, করোনা বিশ্বজুড়ে নতুন ঢেউ। এই শিরোনামেই আমরা আমাদের আলোচনাটা আসলে এগিয়ে নিয়ে যাব এবং আজকের এই আলোচনা যারা এগিয়ে নিয়ে যাবেন তাদের সাথে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার এম.এ. আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, এবং সর্বডানে রয়েছেন ডক্টর হাসান মাহমুদ রেজা, ডিন, স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন লন্ডনের চিকওয়েল থেকে ডাক্তার গোলাম রাকাত খান, ইমার্জেন্সি অ্যান্ড আইসিইউ, ন্যাশনাল হেলথ সার্ভিস, NHS, যুক্তরাজ্য। আমি শুরুতেই আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের এই যে আয়োজন এবং শুরুটা করতে চাচ্ছি অধ্যাপক ডাক্তার এম.এ. আজিজ, আপনাকে দিয়েই আমি ভূমিকায় যেটা বলেছি সেখান থেকেই আমি আসলে প্রশ্নটা রাখতে চাচ্ছি। সংক্রমণ পরিস্থিতি বাংলাদেশে নিয়ন্ত্রিত, কিন্তু আমাদের চলাফেরা, স্বাস্থ্যবিধি মেনে চলা সবকিছুই আসলে অনেক বেশি অনিয়ন্ত্রিত অবস্থায় দাঁড়িয়েছে বা দেখা যাচ্ছে। কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ২১ টেলিভিশন কর্তৃপক্ষ এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, আমরা ডেফিনেটলি আমরা একটা স্বস্তিকর পরিস্থিতিতে আছি, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা ২০ মাস পরে গত ২০ তারিখে আমাদের শূন্যের কোঠায় মৃত্যু আমরা লক্ষ্য করেছি। আমরা প্রথম থেকেই যদি দেখি যে সরকারের আমাদের দেশের যে কোভিড ব্যবস্থাপনা কিংবা টিকাদান কর্মসূচিতে ব্যবস্থাপনা, এটা বাইরের অনেক দেশের অনেক ইনস্টিটিউশন থেকে প্রশংসিত হয়েছে। আমরা চিকিৎসকরা যারা চিকিৎসা স্থলে আমরা কাজ করেছি, আমাদেরও বিভিন্ন সময় সরকার বিভিন্ন রকম সহযোগিতার কারণে আমাদেরও অনেক কাজ করতে সহায়ক হয়েছে। আমাদের এই সরকারের সহযোগিতা এবং বাজেট বলেন, বিভিন্ন রকম সাপোর্ট বলেন, সব মিলেই পাশাপাশি আমাদের যে নর্মাল স্বাস্থ্য ব্যবস্থা ছিল এর পাশাপাশি এই কোভিড ব্যবস্থাপনা এবং টিকাদান এবং পরীক্ষা, এই জিনিসগুলো নতুনভাবে প্রত্যেকটা হাসপাতালে চাপ ছিল। কিন্তু জনবল আমাদের আগেরটাই ছিল। এর মাঝে আমি মনে করি বিগত ২ বছরে আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা দিন রাত কাজ করে এটার এই পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আমাদের মাঝ থেকে অনেক চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা চলেও গিয়েছে। এই মুহূর্তে যদি আমরা বলি যে সরকারের বিভিন্ন সময় কোভিড নিয়ন্ত্রণের জন্য লকডাউন বলেন, পার্শিয়াল লকডাউন, জীবন জীবিকা চালু রেখে, অর্থনৈতিক জায়গা চালু রেখে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করার আমরা প্রেক্ষাপট দেখেছি, প্রণোদনার কথা দেখেছি। এই প্রেক্ষাপটে আমরা আস্তে আস্তে উন্নতির পথে, যদিও আমরা মনে করি যে আমাদের দেশের টিকাদানের কর্মসূচিটা প্রথম থেকে যে শুরু হয়েছিল, একটা অল্প সময় আমরা একটা প্রবলেম ফেস করেছিলাম, পরে আবার ধারাবাহিকতায় চলে আসছে। এই মুহূর্তে আমাদের টিকাদান কর্মসূচিতে কোনো সমস্যা নেই, প্রতি মাসেই টিকা আসছে সাফিসিয়েন্ট। এবং আমরা যদি টিকাদান কর্মসূচিটা, আমি কথাগুলো বলছি এই কারণেই যে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। টিকাদান কর্মসূচিটা এত সুন্দরভাবে চালু হয়েছে, এখনও চলছে। প্রথমে বয়স্কদের প্রাধান্য দেওয়া হয়েছে,
এবং আস্তে আস্তে ট্যাপারিং করে বয়সটা একদম এখন 11-তে চলে আসছে। স্কুলের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, প্রবাসী বিদেশি স্টুডেন্ট এবং প্রান্তিক পর্যায়ের যে জনসংখ্যা, সেখানে গণ টিকাদান কর্মসূচির মাধ্যমে সেটা টাচ করা এখন বস্তিতে চলছে। সব মিলিয়ে আমাদের সব জনগোষ্ঠীকেই টিকার আওতায় আনা আসছে এবং আমরা মনে করি এই টিকাদান কর্মসূচি চলার কারণে আমরা আরও বেশি স্বস্তিকর পরিবেশে চলে আসছি। এই মুহূর্তে যদিও আমাদের দেশের মৃত্যুর সংখ্যা 0 এবং আক্রান্তের সংখ্যা 0, এই টার্গেট নিয়েই সরকার কাজ করছে, স্বাস্থ্য বিভাগ সেভাবে কাজ করে যাচ্ছে। মৃত্যুর সংখ্যা 0 মানে এটা আত্মতুষ্টির কিছু নাই এই মুহূর্তে, এটা যে কোনো সময় আবার বাড়তে কমতে পারে। আমরা যদি আন্তর্জাতিক বিশ্বের অবস্থা দেখি, এই মুহূর্তে দেখেন যে ইউরোপের বিভিন্ন দেশ, আপনার যুক্তরাষ্ট্র বলেন, রাশিয়া বলেন, তুরস্ক, পোল্যান্ড, বিভিন্ন দেশে আবার নতুন করে একটা তৃতীয় ঢেউ আসছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু কম না, গতকালকের আমরা যেটা জানি প্রায় নতুন রোগীর সংখ্যা ছিল 6,21,187 জন এবং মৃত্যুর সংখ্যাও ছিল 8,364 জন। সুতরাং এটা কিন্তু একবারে কম না এবং এই সমস্ত দেশেই হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে আমরা স্বস্তিতে থাকলেও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নাই। আমরা মনে করি যে আমাদের দেশেও তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা আছে। আসলে এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছি কিনা বা সেই আত্মতুষ্টির জায়গাটাই বেশি করে খুঁজে পেলাম কিনা, না হলে আমরা অনেক বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছি। আমাদের এই যে এই সিজনটাতে এমনিতেই জনসমাবেশ, জনসমাগম এগুলো বেশি হয়ে থাকে এবং সেই জায়গাটা থেকে আমাদের সামনের দিনে আবারও নতুন করে ভাবতে হবে কিনা, সেই আলোচনা নিয়ে নিশ্চয়ই ডক্টর হাসান মাহমুদ রেজার কাছে আসবো। তার আগে আমি একটু আমাদের ইউরোপের কি পরিস্থিতি জেনে আসি। লন্ডনের চিগুয়েল থেকে যুক্ত আছেন ডাক্তার গোলাম রাহাত খান, আপনি রয়েছেন আমাদের সাথে। একটু জেনে নেব আপনার কাছে কি অবস্থা ইউরোপে। আসলে বিভিন্ন দেশ তো পুরোপুরি লকডাউনের সিদ্ধান্তও নিয়েছে, অস্ট্রিয়া তো নিয়ে ফেলেছে যে এই জাতীয় লকডাউনে যেতে হবে তাকে একদম পুরোপুরি। সেক্ষেত্রে ভ্যাকসিনেশনের কার্যক্রমই কোন দেশে কত শতাংশ আসলে হয়েছে এবং সেই জায়গাটা থেকে এই চিন্তা কেন করতে হচ্ছে, সমস্যাটা কোথায় আসলে? ধন্যবাদ আমাকে একুশে টিভিতে সাথে যুক্ত করার জন্য এবং আপনাকে ধন্যবাদ এবং আমার সম্মানিত অতিথি যারা আছেন আজিজ সাহেব এবং রেজা সাহেব, তাদেরকেও কথা বলতে পারছি সুযোগ করে দেওয়ার জন্য, আর দর্শক যারা আছেন তাদেরকে অভিনন্দন। তো মূল যে কথাটা, যে মানে আপনারা স্ট্যাটিস্টিক্স তো ডেফিনেটলি নট ফেভার ইউরোপে, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা দেখি আর কি 2019 বা 20-এর মতো যে একটা হাহাকার এবং একটা যে মানে হিউজ নাম্বার অফ পিপল আগে প্রতিদিনই, ওই সিচুয়েশনটা এখন নাই। আর হচ্ছে আমরা তো আপনারা স্ট্যাটিস্টিক দেখতেই পারবেন, যেমন গতকালকে ইংল্যান্ডে 150 জনের মতো মারা গিয়েছে। হাসপাতালের চিত্রটা হচ্ছে যে ওই মানে যেটা বললাম যে 19-20-এর সিচুয়েশন এখন নেই। তবে যত দিন যাচ্ছে, শীত যত আগাচ্ছে, যুক্তরাজ্যের কথা আমি বলতে পারি যে এখানে পেশেন্টের প্রতিদিন হাসপাতালে উপস্থিতির হার কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে বাড়ছে। জি জি। এবং এবং মানে ভর্তি রোগী যারা হয়, যারা প্রথমে তো রেসপিরেটরি ওয়ার্ডে, তারপর আইসিইউতে, মানে প্রথম দিককার যে যাদের ভর্তি করতে হয়, এখানে তো সবাইকে ভর্তি করা হয় অ্যাসিম্পটমিক। আপনারা জানেন 90% রোগী কিন্তু বাসায় বসে চিকিৎসা হয়, তেমন কিছু না দিয়েই চিকিৎসা হয়, জাস্ট মনিটর করে। তো 10% যে আসতেছে, ওনারা ভর্তি যারা হচ্ছে তাদের মধ্যে ভ্যাকসিন আনভ্যাকসিনেটেড মানুষ বেশি। জি জি। তো এটাতে প্রমাণিত হয় এবং প্রতীয়মান হয় যে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে সারা বিশ্বেই তো আসলে এন্টি ভ্যাকসিন একটা বিরাট গ্রুপ, এবং সেটা ইউরোপে কিন্তু খুব মানে খুব পাওয়ারফুল আর কি। এবং এরা এই যে ব্ল্যাক ক্যাম্পেইন গুলা এত মিডিয়াতে এত হয়েছে যে আপনার অনেক সেলিব্রিটি পর্যন্ত এই ভ্যাকসিন না নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, এবং এনএইচএস এ কাজ করে এরকম হাজার হাজার স্টাফ তারা ভ্যাকসিন নেয়নি। তো এই জিনিসগুলো গভর্নমেন্টের জন্য ট্যাকেল দিতে কষ্ট হচ্ছে, কারণ আপনি সবাইকে যদি ভ্যাকসিনেট না করা যায় তাহলে কিন্তু সেই আউটকামটা আসে না। আর এইসব দেশে তো আপনারা জানেন হিউম্যান রাইটস গুলো এত প্র্যাকটিস করা হয় যে আসলে কেউ যদি না চায় আপনি তো ফোর্স করা সম্ভব না। তারপরেও কিছু কিছু রেগুলেশনস দিতে চাচ্ছে এনএইচএস, যে এনএইচএস যদি সম্ভব না, এনএইচএস কাজ করতে হলে ভ্যাকসিন নিতেই হবে, এরকম। যেমন
অস্ট্রিয়াতে যেটা 100% ভ্যাকসিনেট করতে চাচ্ছে, সরকার থেকে প্রেশার দিচ্ছে যে মানে আপনাকে কাজ করতে হলে ভ্যাকসিন নিতেই হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর ইউরোপের পরিস্থিতি তো এটা যে কোনো কারণে প্রথম থেকেই তো আসলে ককেশিয়ানরা এবং ইউরোপের মানুষ তো সাফারার বেশি আর কি, ভৌগোলিক আর কি কারণ সেটা কেউই জানে না। আপনি প্রথম থেকেই আপনারা যদি দেখেন যে আসলে এশিয়ান দেশগুলোতে আমাদের তো ঘনবসতি অনেক, সেই হিসাবে তো যদি আমরা বিজ্ঞানের কথা বলি, রেজা ভাই আছেন বলবেন এখানে, এত ঘনত্বের মানুষের মধ্যে কিন্তু যে পরিমাণ সংক্রমিত প্রথম থেকেই হয়েছে, যে 2019-এর ডিসেম্বর থেকে, জি জি, সেইখানে কিন্তু তার চেয়ে কিন্তু দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চায়না, পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ মারা গিয়েছে কাতারে কাতারে প্রথম থেকে। তো এখন সেই অর্থে আর কি যে কোভিড এর একটা ঢেউ আসছে, এটা কোনো সন্দেহ নাই। তৃতীয় ডাক্তার গোলাম রাহাত খান, সেক্ষেত্রে যারা এই যে ভ্যাকসিনেশনের একেবারে বিপক্ষে অবস্থান, তারা যেহেতু এখন বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছেন, সংক্রমণের মাত্রা তাদের মধ্যে বেশি, সেই জায়গাটা থেকে কি কিছু মানুষ নতুন করে তাদের মানে অ্যাওয়ারনেস চলে এসেছে কিনা, তারা সচেতন হয়েছেন কিনা যে আসলে এই বিপক্ষে অবস্থান করাটা কোনোভাবেই যৌক্তিক না? জি জি, সেটা তো হচ্ছে এখন। যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি গত সপ্তাহে আমার 2 জন পেশেন্ট ছিল, বাবা এবং ছেলে। পেশেন্ট মানে আমি হাসপাতালে, আই হ্যাড টু সি দেম। তো 2 জনকে একসাথেই দেখেছি এবং 2 জন ইংলিশ, তারা সাধারণ। তো ছেলেটা যাওয়ার পরে আমি জিজ্ঞেস করছি তোমরা ভ্যাকসিন নেয়? ছেলেটা খুবই রিগ্রেট করতেছিল। বাবার বয়স প্রায় 80-র মতো এবং ছেলের বয়স হলো 50-র মতো। তারা খুব আফসোস করছিল যে তারা যে কোনো কারণে ভ্যাকসিন নেয় না। যে কোনো কারণ কি, যে কুসংস্কার, আজে বাজে মিথ্যা বা বানোয়াট কথাবার্তা, যেটা আমাদের বাংলাদেশের যে ইব্রাহিম হুজুর, আমি সরি টু সে দ্য নেম, এরকম মানে ওনারাই যে বলছে তা না, সারা পৃথিবীতে এগুলো চলে আর কি, মিথ, উল্টা পাল্টা কথা, ভ্যাকসিন নিলে এই হবে সে হবে, তো নেয় নেই। এবং যার জন্য হাসপাতালের লোক কিন্তু এখানে অনেক বেশি আনভ্যাকসিনেটেড পপুলেশন। এখন অ্যাওয়ারনেস ভেরি, আমার তো ডেটা নাই, ভেরি ডিফিকাল্ট টু সে। মানুষের এইসব অন্ধবিশ্বাস তো যায় না আনলেস আপনি নিজে এফেক্টেড হবেন। এখন সাফার করার পরও যাচ্ছে না, না সাফার করার পর যাচ্ছে, সাফার করার পরে তারা বুঝতে পারছে তারা ভুল করেছে এবং তারা ভ্যাকসিন নিতে চায় as soon as possible। কিন্তু ওই এটার মধ্যে একটা টাইম লিমিট আছে, যেটা আপনি ইনফেক্টেড হওয়ার পরের দিনই তো আর ভ্যাকসিন নিতে পারবেন না, মানে নেয় না, কিছুদিন ওয়েট করতে হয়। এই আর কি। এখন এখানকার দেশগুলোর, ইউরোপের মূলত চ্যালেঞ্জ কিন্তু আসলে ভ্যাকসিন সাপ্লাই বা হাসপাতালে ভর্তি টর্তি এসব না, এদের মানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করা আর কি। যে এই যে একটা গোধরা একটা জনগোষ্ঠী আছেন 15-20% যে তারা ভ্যাকসিন নিবেন না, এবং অদ্ভুত ব্যাপার যে সেক্ষেত্রে সব মানুষকে সুরক্ষিত রাখতে হলে যারা এই কুসংস্কার আচ্ছন্ন, তাদেরকেও সেই ভ্যাকসিনেশনের আওতায় আনতে সরকার কি ধরনের কৌশল নিয়েছে, নিশ্চয়ই সেই আলোচনা নিয়ে আপনার কাছে ফিরবো। ডক্টর হাসান মাহমুদ রেজা রয়েছেন, আপনার কাছ থেকে একটু জেনে নেই, যেটা শেষ করেছিলাম ডাক্তার এম এ আজিজ যেখানে আলোচনা করছিলেন যে মানুষ তো আসলে সরকার অনেক বেশি চেষ্টা করেছে শুরু থেকে একটা নিয়ন্ত্রণের মধ্য নিয়ে আসা, এবং সেই জায়গাটা থেকে এখন আমরা 20 মাস পরে একটি দিন পার করলাম, চমৎকার একটি স্বস্তির দিন, কিন্তু জানি না এই স্বস্তি আমরা ধরে রাখতে পারবো কিনা। কারণ আমি শুরুতেই বলবার চেষ্টা করেছি, এখন এই যে শুষ্ক যে মৌসুম আমাদের দেশে, এই সময়টাতে জনসমাগম, জনসমাবেশগুলো বেশি হয়ে থাকে। কি মনে হয় আমরা এই ধাক্কাটা কি সামনের মার্চ বা ফেব্রুয়ারির শেষে কোনো ধরনের আবার আমাদেরকে পোহাতে হবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং 21-এর সকল দর্শককে শুভেচ্ছা। জি, অবশ্যই স্বস্তির জায়গা যে একটা দিন অন্তত পেলাম যেদিন কেউ মারা গেল না কোভিড-19 আক্রান্ত হয়ে। কিন্তু আসলে এটি সামগ্রিক চিত্র না, একমাত্র খুবই বিচ্ছিন্ন একটা চিত্র। আমরা জানি না আজকে কি হবে, আগামীকাল কি হবে, তাই না? তো বাংলাদেশে প্রথম থেকেই কোভিডের যে মোকাবেলা করার জন্য যে ধরনের রেসপন্সেস আমরা নিয়েছি, ডেফিনেটলি প্রথম দিকে না বোঝার কারণে অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছি, সেটা আবার পরে পাল্টে গেছে, এরকম চলেছে। তারপরেও আমরা চেষ্টা করেছি বা সরকার চেষ্টা করেছে, জনগণও কোনো কোনো জায়গায় নিজেরাও তাদের এলাকাতে এটি প্রমোট করার চেষ্টা করেছে যে আমাদের এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে গেলে আমাদের মাস্ক নিতে হবে, কিংবা আমাদের সামাজিক বা শারীরিক দূরত্ব মেনটেন করে চলতে হবে। এই বিষয়গুলো কিন্তু প্রথম থেকে খুব স্ট্রিক্টলি হয়েছিল। পরবর্তীতে আমরা ভাগ্যবান বলবো যে দক্ষিণ এশিয়া বা বাংলাদেশে সেই ধরনের মৃত্যু আমরা দেখি নাই। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম ম্যাসাকার দেখেছি সেটা বাংলাদেশে দেখি নাই।
সে কারণেই হয়তো মানুষের মনে এক ধরনের বিশ্বাস জন্ম নিয়েছে যে মনে হয় আমরা ওই ধরনের পরিস্থিতিতে যাব না। এই জায়গা থেকে কিন্তু মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করেছে যে আমার আর লাগবে না, মানে আমরা জয় করে ফেলেছি অনেকটাই। এবং এই মুহূর্তে যেহেতু সংক্রমণ বা অনেক দিন ধরেই প্রায় 1 মাসের বেশি সংক্রমণ 1 বা 1-এর কাছাকাছি, সেক্ষেত্রে মানুষ ভাবছে যে হয়তো আমাদের দেশ থেকে এটি চলে যাচ্ছে, কিন্তু এই ভাবনাটা একেবারেই অমূলক। আমি কিন্তু মানুষ বলবো কেন ভাবছে না যে গত বছরেও এই সময়টাতে এসে আমরা কিছুটা হলেও স্বস্তিতে ছিলাম বছরের অন্য সময়ের তুলনায়? জি। তাহলে আবার যে আমার আগামী বছর 2022 সালের সেই শুরুর দিকে বা মার্চের পরে আবার কোনো অস্বস্তিতে পড়তে পারি কিনা, সে ধরনের কোনো ভয় বা উৎকণ্ঠা আমার থাকবে না? সেটা নেই কেন আসলে? সেই উৎকণ্ঠা না থাকার পেছনে আরেকটি যে কারণ হচ্ছে যে এরই মধ্যে বাংলাদেশে কিন্তু 9 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়ে গেছে। এবং এই যে এখন আমরা সংক্রমণ কমাতে পেরেছি, আমরা যতগুলো রেসপন্সেস নিয়েছি মানে শো করেছি এগেইনস্ট কোভিড-19, সবগুলোর সামগ্রিক ফলে কিন্তু আমাদের বর্তমানে সংক্রমণ একটা রেট, এটা একটি বিষয়। অন্য একটি বিষয় হচ্ছে বাংলাদেশের পপুলেশনের মধ্যে সম্ভবত কিছু ক্রস রিঅ্যাক্টিভিটি আছে, অর্থাৎ করোনা ভাইরাসের যে পূর্ববর্তী ভ্যারিয়েন্টসগুলো ছিল বা স্ট্রেনসগুলো ছিল, সেগুলো দ্বারা কোনো না কোনো সময় আমরা আক্রান্ত হয়েছি এবং সেখান থেকে আমাদের ভিতরে কিছু ইমিউনিটি ডেভেলপ করেছে। আবার আপনি জানেন যে অনেকগুলো স্টাডি আমরা করেছি গত 1.5 বছরে, যেখানে দেখেছি যে বস্তি এলাকাতে মানুষ অনেক বেশি আক্রান্ত হয়েছে, শহর এলাকাতে বেশি আক্রান্ত হয়েছে। এভাবে দেখা যায় যে ঘন বসতিপূর্ণ যে সমস্ত জায়গা বা যেখানে মানুষের চলাফেরা, সেখানকার মানুষ কিন্তু কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে গেছে, অ্যাসিমটোমেটিক থেকেছে, তারা টের পায়নি, আবার কোনো সময় মাইল্ড বা অল্প উপসর্গ নিয়ে তারা সুস্থ হয়ে গেছে। এই যে আক্রান্ত হয়ে সেরে ওঠা, এতে কিন্তু তাদের ভিতরে এক ধরনের ইমিউনিটি ডেভেলপ করেছে। এবং আলটিমেটলি হার্ড ইমিউনিটির কথা যেটা আমরা বলতে থাকি, সেটার প্রিন্সিপালটা এরকম যে বেশিরভাগ মানুষ যখন এই ধরনের ইমিউনিটি গ্রো করে চলাফেরা করতে থাকে এবং তাদের মাঝে যদি অল্প কিছু সংখ্যক লোকজন থাকে যারা ভ্যাকসিন নেয়নি, আলটিমেটলি কিন্তু ওই সমস্ত জায়গা থেকেই এই ভাইরাসটা ব্যানিশ হতে শুরু করে। এবং এটা ভাইরাসের ধর্মই। আপনি যে কোনো প্যান্ডেমিকের কথা চিন্তা করেন, শুরু হবে একটা সার্টেন টাইম, এটা স্টে করবে, তারপরে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেটা চলে যায়। এখন এই করোনা ভাইরাসটা কিন্তু প্যান্ডেমিকের জায়গায় এন্ডেমিক হতে শুরু করেছে। কোনো কোনো দেশে, কোনো কোনো এলাকাতে কখনো এটির রূপ আমরা বেশি দেখতে পাচ্ছি সংক্রমণের হার, আবার কোনো কোনো জায়গায় অনেক কমে গেছে। এবং বিশেষ করে আমি বলবো যে এই দক্ষিণ এশিয়া মানুষের এক ধরনের, ঠিক জানি না কেন, বাট সামথিং ইজ দেয়ার, যে কারণে তারা কিন্তু এই ভাইরাসের এগেইনস্টে মোটামুটি ভালোই নিজেদেরকে শক্তিশালী দেখাতে পেরেছে। তবে আপনার আগের কথায় ফিরে যাই যে এগুলো কোনোটি বিজ্ঞানসম্মত এখনো হয়নি, বা বিজ্ঞান যেটি বলছে এটি ভাইরাস, যা দেখা যাচ্ছে না, এটি সংক্রমণ খুব বেশি করছে। সুতরাং আমরা কোনো অবস্থাতেই মৃত্যু একদিন ছিল না বলে সব কিছু ছেড়ে, মাস্ক ছেড়ে দিব, বাজারঘাটে চলে যাব, এই যে সামাজিক অনুষ্ঠানগুলো খুব জনসমাগম করব, যেটা এখন শুরু হয়ে গেছে অনেক জায়গাতে, আমরা অবশ্যই এটি এড়িয়ে চলবো, কারণ আগামী দিনগুলোতে আমরা সুস্থ থাকতে চাই। আত্মতুষ্টির জায়গাটা আমাদের কোনোভাবেই তৈরি হয়নি। হয়তো বেশ কিছু কার্যক্রম, বেশ কিছু পদক্ষেপ আমাদের আত্মশক্তি জুগিয়েছে বা আত্মবিশ্বাস তৈরি করেছে। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে আসি, যেটা ডাক্তার গোলাম রাহাত খান বলছিলেন যে ইউরোপের বিভিন্ন দেশে তাদের মতো ওইরকম জায়গায় যেখানে আমরা মনে করি উন্নত দেশ, শিক্ষার হার বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে মানুষ কুসংস্কার আচ্ছন্ন হবে না। তারা মানে অনেক বেশি সংস্কার হয়ে ওখান থেকে বের হয়ে আসবে, তারা ভালোকে গ্রহণ করবে, বিজ্ঞানকে গ্রহণ করবে, কিন্তু তারাও টিকা নিচ্ছেন না। আমাদের দেশে কিন্তু বস্তিতে বস্তিতে এখন গণটিকা কার্যক্রম শুরু হয়েছে এবং বস্তিবাসী কোনোভাবেই সেটাকে কিন্তু না বলছে না, হাঁ-সূচক জবাবই তারা দিচ্ছে। তাহলে কি আমাদের দেশ এই কুসংস্কার আচ্ছন্ন থেকে অনেক বেশি সেই সংস্কার মুক্ত হয়ে বের হয়ে আসতে পেরেছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই টিকার ব্যাপারে আমাদের দেশে মানুষ অনেক আগে থেকেই ওরিয়েন্টেড। টিকাদান কর্মসূচিতে আমরা বিগত সময়ে ইপিআই এর কর্মসূচি, এর আগের যে স্মল পক্স এরাডিকেশন হলো, এই জায়গাটায় আমরা খুব ওরিয়েন্টেড। এবং বিভিন্ন ভাইরাল ডিজিজ যেগুলো আছে আমাদের দেশে, যেগুলো ভ্যাকসিনেশন হয়, এটা আমাদের মানুষ খুব ওরিয়েন্টেড। এবং আপনি বলতে পারেন যে আমরা ওইটাও সবাই মনে করি যে আমাদের দেশে টিকা নিয়ে ওইরকম কুসংস্কার নেই, খুব ক্ষুদ্র একটা পার্সেন্টেজ আছে, এটা অনেক কম। সেটা অনেকে বলে, কিন্তু সেটাও কিন্তু হালে পানি পায় না, কারণ কমন ফ্লো যখন টিকা দিতে যায়, এটা আমাদের দেশে সমস্যা নেই। সুতরাং আমাদের দেশে এই কুসংস্কার মানে যে
যেটা ইউরোপে আছে কিংবা ব্রিটেনে আছে, এটা আমাদের দেশে ওরকম নাই। দেখেন আমাদের দেশে উৎসবমুখর পরিবেশে সব টিকা দিতে যায়, বস্তিতে বলেন গ্রামে বলেন, একদম উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়ায় একটা ফ্যামিলির পুরো ফ্যামিলি টিকা দিতে যায়, হ্যাঁ টিকা নাই বিক্ষোভ করে। সুতরাং আমাদের দেশে এই সমস্যাটা নাই। তবে এটা ঠিক যে আমরা ওই জায়গাটাতে বেরিয়ে আসছি কিনা এটা একবারে বলা যাবে না। এটা আসলে শুধু টিকা না, অনেক জিনিস নিয়েই আসলে কুসংস্কারটা শব্দটা অনেক কিছু নিয়েই জড়িত, শুধু টিকা না। সুতরাং পুরাপুরি বেরিয়ে আসছে এটা ঠিক না, আমাদের সমস্যা আছে কিন্তু কম, সমস্যা কম। কিন্তু আমরা টিকা না নিতে কোনো ধরনের যদি অনাগ্রহ নাও দেখায় যে না আমরা আগ্রহী, আমরা টিকা নিব, মাস্ক পরার ক্ষেত্রে আমরা আসলে এতটা অনাগ্রহ কেন প্রকাশ করি? দেখুন এইটা, এই যে মাস্ক আমরা পড়তে চাই না কিংবা স্বাস্থ্যবিধি মানি না, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে সমস্যা, সব দেশের সমস্যা। এটা আমাদের দেশে মানুষের সমস্যা তা কিন্তু না, পৃথিবীর সব দেশ। যখন একদম পিক ছিল সারা বিশ্বে, আমেরিকাতেও হাজার হাজার মানুষ, তখনও আমেরিকাতে অনেক রাষ্ট্রে মাস্ক পরতো না। সুতরাং এইটা আসলে অনেক দেশে আছে, সারা বিশ্বে আছে এটা সমস্যা, আমাদের দেশে। তবে আমি মনে করি যে আমাদের দেশের মানুষ তার চেয়েও অনেক দেশের চেয়েও মানে আমরা অনেকটা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি। একটা বড় পার্সেন্টেজ আছে যারা স্বাস্থ্যবিধি মেনে চলে। আমাদের দেশে এই কুসংস্কার নয় কিংবা এই মানসিকতার নয়, আমরা কিছু কিছু সমস্যা ফেস করেছি। এই যদি এই 2 বছরের জার্নিতে বলি আমরা, কোভিডের সময় সিচুয়েশনে, তাহলে আমাদের সমাজের কিছু কিছু লোক আছে আসলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আমাদের বিভিন্ন নেগেটিভ আলোচনা সমালোচনা আমরা দেখেছি। সেই কারণে কিছু লোক, সেগুলো তো আসলে একদম যদি বলা হয়ে থাকে যে সময় উপযোগী যে জবাব, সেটা আসলে সেই কার্যক্রমের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে। টিকা পাওয়া যাবে না, টিকার ঘাটতি হবে, টিকা আনা যাবে না, নানান কিছু ছিল, অপ্রতুলতা হবে। কিন্তু যেটা রেজা ভাই বললেন যে ইতিমধ্যেই 9 কোটি ডোজ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে জানুয়ারির মধ্যে 15 কোটি ডোজ, 7.5 কোটি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। এটা তো নিশ্চয়ই আমাদের অনেক গর্বের এবং আনন্দের একটি জায়গা। মার্চ এপ্রিলের মধ্যে 80% টিকা দেওয়ার টার্গেট আছে সরকারের। চীন থেকে তো প্রতি মাসে 2 কোটি আসতেছে, কবেক্স থেকে টিকা আসতেছে, যেগুলো আমাদের আমদানি করা অন্যান্য জায়গাতে সেগুলো আসতেছে। আমরা ইন্ডিয়ার যে সেরামের সাথে সেই টিকাও আসছে। পাশাপাশি আমাদের দেশে যে চীনের সাথে যে চুক্তি হয়েছে এখানে, সেখানেও তারা খুব দ্রুত আমরা আশা করছি সেই টিকা এখান থেকে প্রোডাকশন হবে। পাশাপাশি সরকার আমাদের দেশে একটা ভ্যাকসিন ইনস্টিটিউট করতে যাচ্ছে, এটা অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়, সেখানে এটা হচ্ছে, একটা এরিয়াও নেওয়া হয়েছে, সেখানে কার্যক্রম শুরু হওয়ার পথে। ভ্যাকসিন ইনস্টিটিউট হলে আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদন, সব ধরনের ভ্যাকসিন উৎপাদন হবে, শুধু কোভিড নয়। সুতরাং সরকার যে সমস্ত উদ্যোগ নিচ্ছে এবং পরিকল্পনা নিয়ে গেছে, টিকা নীতিমালা, কোভিডের ব্যবস্থাপনা, সার্বিকভাবে আমাদের যেহেতু অর্থনৈতিক সক্ষমতা আছে, সেই প্রেক্ষাপটে গত এক যুগে আমাদের স্বাস্থ্য ব্যবস্থারও অনেক উন্নয়ন হয়েছে। আমাদের চিকিৎসকদেরও একটা ভালো অভিজ্ঞতা হয়েছে কোভিডের চিকিৎসার উপরে, স্বাস্থ্যকর্মীদের, আমাদের চিকিৎসকদের। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি যে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, 3য় ঢেউ আসতেই পারে। আসলেও আমরা বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে আমরা এটা ফেস করতে পারবো। তবে এটা ঠিক, আমাদের জনগণের সেটা সহযোগিতা করা উচিত, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, মাস্ক পরা উচিত, চলমান যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেই ভ্যাকসিনের সবাই ভ্যাকসিন নেওয়া উচিত। এই জায়গাটায় আসলে সবাইকে এক হতে হবে, এখানে সরকারকে এই সহযোগিতা করতে হবে, তাহলে আসলে আমরা কোভিড মুক্ত দেশ পেতে পারি। এই দেশের বড়রা এক হতে না পারলেও ছোটরা কিন্তু একটা জায়গায় এসে এক হয়েছে। ওদেরকে আমরা যেভাবে শিখাতে পেরেছি, আমি যদি স্কুল বা সেই কলেজ এই লেভেলটার কথা বলি, ইউনিভার্সিটির তুলনায় দেখা যাচ্ছে যে ছোট ছোট কোমলমতি শিশুরা, ওরা কোনোভাবেই মাস্ক খুলছে না। স্কুলের পুরো সময়টা তারা সুন্দরভাবে মাস্ক মেইনটেইন করে তারা সেই তাদের শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। ঠিক গেটের বাইরে সামনের যে অভিভাবকদের যে চিত্র, সেইটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আমরা বড়রাই মানছি না। আমি ভ্যাকসিনেশন থেকে শুরু করে এই সমস্ত আলোচনা নিয়ে ফিরবো, বিরতির সময় হয়েছে। সম্মানিত দর্শক, 21 রাতে সময় হয়েছে একটা বিরতির, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন।
সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আয়োজনে। এবং আজ আমরা করোনা নিয়ে কথা বলছি। বিশ্বজুড়ে যে নতুন আবার সেই ঢেউ, সেই ধাক্কা, সেই উদ্বেগ, উৎকণ্ঠা, সার্বিক আলোচনাটাই মূলত করতে চাচ্ছি ২১ রাতের আজকের এই আয়োজনে। এ পর্যায়ে আমি ডাক্তার গোলাম রাহাত খান রয়েছেন আমাদের সাথে লন্ডনের চিগওয়েল থেকে, তার কাছে যেতে চাই। ডাক্তার গোলাম রাহাত খান, আপনার কাছে আমি আগেরবার প্রশ্ন রেখেই গিয়েছিলাম যে যারা টিকা নিতে চাচ্ছেন না তাদের ক্ষেত্রে সরকার তো আসলে টিকা নিতে বাধ্য করতে হবে, কিন্তু সেই বাধ্য করার ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করবে, এরকমটা কিছু জানতে পেরেছেন কিনা? সরকার বিভিন্ন উপায়ে চেষ্টা করছে, যেমন কাউন্সিলিং, মানে হচ্ছে মাস কাউন্সিলিং, এবং ছোটখাটো কিছু রেস্ট্রিকশন দেয়া, যে যেমন ওই যে কাজ করতে হলে আপনাকে ভ্যাকসিন, মানুষকে যারা অন্তত হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করে ওনারা কাজ করতে পারবে না, এরকম একটা ঘোষণা সামনে চলে আসবে যে ভ্যাকসিন ম্যান্ডেটরি, ভ্যাকসিন ছাড়া কাজ করতে পারবে না। তো আমি আরেকটু ব্যাপারে একটু মনে হয় পরিষ্কার করা দরকার, যে এখানে যারা ভ্যাকসিন নিচ্ছে না বা নেওয়ার একটু প্রবণতা কম, তারা কিন্তু একদম সোলি কিন্তু মানে হোয়াইট পিপল, ইংলিশ না, ককেশিয়ানরাই যে তা না কিন্তু, কারণ আপনারা জানেন যে ইউকে পপুলেশনের একটা বড় অংশ কিন্তু মাইগ্রেন্ট, বিরাট একটা মাল্টিকালচারাল দেশ বলা হয়। তো সারা পৃথিবী থেকে মানুষজন এসছে এবং এদের ওয়ার্ক ফোর্সের কিন্তু একটা বিরাট অংশ কিন্তু হচ্ছে এই মাইগ্রেন্ট পপুলেশন। হিউজ, যেমন ডাক্তারই আপনার বলা হয় যে লন্ডনে ডাক্তার 60%-এর মধ্যে 40% হচ্ছে মাল্টি ন্যাশনাল, বিভিন্ন দেশ থেকে আসে, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, এবং সব দেশেরই আছে আর কি, শুধু এশিয়া না, ইউরোপের অন্যান্য দেশ থেকে আসে। তো এই মানে এটা তো ডাক্তারের হিসাব। এমনিতেই যে মাল্টিকালচারাল যে এথনিক মাইনরিটি যেটাকে বলা হয়, যে এথনিক মাইনরিটি, এই এথনিক মাইনরিটি পিপলদের মধ্যে কিন্তু বেশি ভ্যাকসিন না নেওয়ার প্রবণতা। এবং এখানে দুঃখজনক হলেও সত্য, কিন্তু আফ্রো ক্যারিবিয়ান, বিশেষ করে নাম ধরেই বলি আর কি, নাইজেরিয়া এইসব দেশের মানুষ যারা এই দেশে আসছেন ওনারা ভ্যাকসিন নিতে চায় না, এবং বাংলাদেশিও আনফরচুনেটলি, পাকিস্তানি, বাংলাদেশি, এনারা ভ্যাকসিনের ব্যাপারে খুবই নেগেটিভ। তো এখন যেটা এরা চেষ্টা করছে, যে রিলিজিয়াস যারা আছে, ধর্মীয় ভাবে নেতা যারা আছে, মসজিদের ইমাম বা খ্রিস্টানরা যারা প্রিস্ট আছে, এদের মাধ্যমে মানুষকে সচেতন করানোর প্রক্রিয়া চলছে যাতে মানুষ ভ্যাকসিনটা নেয়। এবং আমার যেটা মনে হয় যে আজকে যদি ভ্যাকসিনেটেড না থাকতো, আপনারা ব্রিটেনে কিন্তু এখন 80-83% মানুষ কিন্তু ডাবল ভ্যাকসিনেটেড, আমাদের এখানে কিন্তু বুস্টার কিন্তু একদম মানে অ্যাভেলেবেল, এখন ওই যে থার্ড বুস্টার ডোজ, এটার জন্য কিন্তু মানুষকে এনকারেজ করা হচ্ছে। এবং আপনি ওয়াক ইন সেন্টারের মতো, যে চাবে সে জাস্ট এমন কোনো মানে বড় কোনো পেপার ওয়ার্কস করতে হয় না এই ভ্যাকসিন নেওয়ার জন্য, বুস্টারের জন্য। জাস্ট সেন্টার আছে, কেউ গেলেই তাকে সাথে সাথে বুস্টার দেওয়া হচ্ছে। তো ভ্যাকসিনটা এখন সারা পৃথিবীতে খুব ইজি অ্যাক্সেস, যে কেউ চাইলে মোটামুটি নিতে পারে। এবং বাংলাদেশ থেকে টেক জব, আমাদের দেশ, ওই বাংলাদেশেও তো এখন খুবই ইজি। তো এই মানে এত বুস্টার, এবং 80% বুস্টার ডোজটা দেয়া হচ্ছে ঠিক কত মাস পরে? 5 মাস বা 6 মাস, এরকম একটি সময়সীমা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে। ওখানে কত মাস পরে দেয়া হচ্ছে? 6 মাস পরে দেয়া। 6 মাস পরে বুস্টার। আপনি বললেন যে যারা সাধারণত সংক্রমণের শিকার হচ্ছে এখন, তারা কেউই এক ডোজ টিকাও নেননি, এরকমটাই আপনি বলেছেন, যে তারা যারা টিকা নিতে আগ্রহী না, তারা অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স এখনো নাই, বিকজ অফ আপনার কনফিডেন্সিয়ালিটি ইস্যু আছে। ওই যে কোন পেশেন্টকে আপনি, সে যদি ডিসক্লোজ না করে যে আমি ভ্যাকসিনেটেড কি ভ্যাকসিনেটেড না, ইউ ক্যানট ফোর্স ইট। বাট আনঅফিশিয়ালি যেটা দেখা যায় যে হাসপাতালে, বা হয়তো ডেটা আসবে আরো, কিন্তু আনঅফিশিয়ালি আমি গত 3-4 মাসে যেটা দেখেছি, এবং আমার সহকর্মী যারা আমরা দেখছি, যে অধিকাংশ মানুষ কিন্তু যারা মানে একটু ব্যাডলি ইনফেক্টেড হয়েছে, তারা আনভ্যাকসিনেটেড পপুলেশন, মোস্ট অফ দেম। আর আপনি ভ্যাকসিনেটেড হলেই যে একটা মানুষ যে হবেই না এমন তো না, আমরা জানি যে এটা কিন্তু এফিকেসির কথা প্রথম থেকেই তো বলা হয়েছে যে 95% বা আপনার 90-90। সেক্ষেত্রে ডাক্তার গোলাম রাহাত খান, জার্মানির একটি তথ্য রয়েছে আমার কাছে, যেখানে দেখা যাচ্ছে যে জার্মানির 68% মানুষকে সেকেন্ড ডোজ কমপ্লিট করা হয়েছে, এবং তাদের জন্য এখন বুস্টার ডোজের
সুপারিশ করা হচ্ছে, কিন্তু জার্মানিতেও তো নানান ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটকদের জন্য, নানান কিছুই করা হচ্ছে। তো সেক্ষেত্রে কি এই যে 68% মানুষকে বুস্টার ডোজ দিয়েই তারা কি আসলে সুফল পাবে, নাকি যারা বাকি থেকে গেল তাদেরকে আসলে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসাটা বেশি জরুরি? মানে আগে কোনটা করতে হবে, তাদের কোন কাজটি, কোন পদক্ষেপটি আগে নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি মনে করি সবাইকে ভ্যাকসিনেটেড করাটা জরুরি, কারণ বুস্টারটা তো একটু ক্ষয়ে যাওয়া ইমিউনিটিটাকে একটু বুস্ট করা। জি। তো যিনি ডাবল ভ্যাকসিনেটেড তার তো ইমিউনিটি একটা লেভেল পর্যন্ত আছে, হয়তো একটু কমে যাচ্ছে, তো ওইটাকে বুস্ট করার জন্য। আর যারা একেবারেই ভ্যাকসিন নেই, যে 68 এর পরে 42% থাকে যারা কোনো ভ্যাকসিন নেননি, জি জি, তো এদেরকে ভ্যাকসিনেট করা বেশি জরুরি রাদার দেন বুস্টার। একদম পরিষ্কার। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। জি জি জি, নিশ্চয়ই। ডক্টর হাসান মাহমুদ রেজা, আপনিও নিশ্চয়ই যুক্ত করবেন আপনার মতামতটাও, যে এক্ষেত্রে কোনটা বেশি জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যেখানে বলছে যে কতজনকে টিকা দেওয়া হচ্ছে এটার থেকে বেশি জরুরি কাদের টিকা দেওয়া হচ্ছে, সংখ্যা না বাড়িয়ে ঝুঁকিপূর্ণ লোকদেরকে, বয়স্ক লোকদেরকে টিকার আওতায় আনার ব্যাপারে বিশেষভাবে বলা হচ্ছে। সেখানে বিশ্বজুড়ে তো অনেক এরকম থেকে যাচ্ছে, একটা দেশের বুস্টার ডোজের চিন্তাও করা হচ্ছে, অন্য দেশের সেই বয়স্ক লোক, ঝুঁকিপূর্ণ লোক পাচ্ছে না। মিক্সিং তো হচ্ছে সারা বিশ্বের মানুষ। জি, একটা তথ্য দিই। এই মুহূর্তে টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 54% পপুলেশন ভ্যাকসিনেটেড হয়েছে। এই কথার সাথে সাথে আরেকটি তথ্য দিই যে 75% প্লাস পপুলেশনের ভ্যাকসিনেশন হয়েছে শুধু রিচ কান্ট্রিগুলোতে, এবং যারা লো ইনকাম কান্ট্রিজ তাদের মাত্র 5% পপুলেশনের ভ্যাকসিনেশন হয়েছে। বাংলাদেশের অবস্থায় আসেন, বাংলাদেশে 20% পপুলেশন ডাবল ভ্যাকসিনেটেড হয়েছে এবং 32% সিঙ্গেল ভ্যাকসিনেটেড হয়েছে। সুতরাং আমাদের আরও দূর এগিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বুস্টার দিব নাকি সবাইকে দিব? ডেফিনেটলি ডক্টর রাহাত ক্লিয়ারলি বলেছেন, যারা দুটো ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে কিছু ইমিউনিটি আছে। এবং আমি যদি বাংলাদেশের কনটেক্সটে কথা বলি, তাহলে দেখা যায় যে বর্তমানে বাংলাদেশে যে সংক্রমণের হার, এটি বিবেচনায় রাখলে এবং যারা ভ্যাকসিন নিয়েছে ডাবল ভ্যাকসিনেটেড, তারা যদি কোনোভাবে সংক্রমিত হয়েও যায়, তারা কিন্তু সিভিয়ার কন্ডিশনে যাচ্ছে না। সুতরাং একটা পপুলেশনকে আমরা টিকা দিতে পেরেছি যারা এখন কিছুটা সুরক্ষিত, আরেকটা পপুলেশন একদমই টিকা পায়নি। সুতরাং অবশ্যই এক্ষেত্রে যারা টিকা একদম পায়নি তাদের অন্তত একটি বা দুটি ডোজ দেবার পরেই আমরা বুস্টারের কথা চিন্তা করতে পারি। অন্যদিকে বিদেশে বা ইউরোপিয়ান কান্ট্রিজে, এমনকি ইউকেতেও যখন বুস্টার চালু করলো, তখন কিন্তু তারা একটা নিয়ম মেনে করেছে, অর্থাৎ 60 বছরের উপরে যারা আছে, যারা কোমরবিডিটিতে আছে এবং যারা ফ্রন্ট লাইনার্স, অর্থাৎ ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য সেবাতে যারা সরাসরি জড়িত, তাদেরকে বুস্টার দেওয়ার কথা বলেছে। সুতরাং বাংলাদেশের প্রেক্ষিত আর আমেরিকা বা ইউরোপের প্রেক্ষিত এক না, সে দেশের টিকার কোনো সমস্যা নাই, তাদের পর্যাপ্ত টিকা আছে। আমরা একটু আগে শুনলাম যে কেউ চাইলেই সে বাসা থেকে বেরিয়ে একটা টিকা দিতে পারে, কিন্তু বাংলাদেশের অবস্থা সেটা না। সে কারণেই বাংলাদেশে আগে বেশিরভাগ পপুলেশনকে টিকা দিতে হবে। প্রধান তো সেখানেই প্রশ্নটা রেখেছে। আমেরিকা তো মানে প্রাপ্তবয়স্ক 18 বছর থেকে সবাইকে বুস্টার ডোজের জন্য একদম উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু প্রধান তো সেখানেই প্রশ্নটা রেখেছে যে আমার বিশ্বের অন্যান্য দেশ, গরিব দেশগুলো, যে আপনি যেটা বললেন 5% সেখানে ভ্যাকসিনেশন হয়নি, এই যে পৃথিবী সুফল পাবে কিনা, এই বৈষম্য তো প্রথম থেকেই রয়েছে। এবং এই বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক বেশি সোচ্চার, বারবার আহ্বান যেখানে যাচ্ছেন উনি আহ্বান করছেন যে সবাইকে আগে ভ্যাকসিনেটেড করতে হবে, কারণ আমরা একটা গ্লোবাল ভিলেজে আছি, আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি। বাংলাদেশে আজ সংক্রমণ কম, কিন্তু এই সংক্রমণ বেড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, কারণ বিদেশের সাথে আমাদের রেগুলার যাতায়াত হচ্ছে, সেখান থেকে ইনফেকশন চলে আসতে পারে। আর একটা জিনিস খুবই জরুরি, যে যতক্ষণ পর্যন্ত এই ভাইরাসটা কোনো মানব দেহে থাকছে, ততক্ষণ পর্যন্ত মানে একটা সম্ভাবনা রয়েছে যে সেখান থেকে নতুন একটা ভ্যারিয়েন্ট বেরিয়ে আসতে পারে। কিন্তু আমরা যদি সবার ভিতর থেকে ভাইরাসটাকে দূর করে দিতে পারি একসাথে অল্প সময়ে, তাহলে কিন্তু এই নতুন ভ্যারিয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং সবাইকে আগে ভ্যাকসিনেট না করে কতিপয় বা কোনো একটা জায়গার, আমি আগেই বলেছি পুরো বিশ্ব এখন এক হয়ে গেছে, সুতরাং এক দেশে ভ্যাকসিনেটেড হলো না আর এক দেশে হয়ে গেল, এখানে স্বস্তির কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আসলে সবাইকে ভ্যাকসিনেটেড করতে হবে, এবং যখন হয়ে যাবে ভ্যাকসিন প্রোডাকশন চলবে, অনেক দেশ এখন ভ্যাকসিন তৈরি করছে, অনেকগুলো ভ্যাকসিন তৈরি হচ্ছে। সুতরাং আগামী বছরে দেখা যাবে যে ভ্যাকসিনের সহজলভ্যতা অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বুস্টার ডোজের কথা আমরা চিন্তা করতেই পারি। কিন্তু শুধুমাত্র এখনই বাংলাদেশে কিছু কিছু লোক বুস্টার পাওয়ার জন্য কথা বলছে, আমার মনে হয় যে তাদেরকে আরেকটু ধৈর্য ধরে, যারা একেবারেই অরক্ষিত আছে, একটা ডোজও পায়নি, তাদেরকে দেবার পরে
এই বুস্টার ব্যাপারটাই আমরা মন দিতে পারি। আমার অর্থাৎ সে এই ক্ষেত্রে ধরনের কোনোভাবেই আমিত্ব ধরে রেখে আসলে সেই সুফলটা আমরা ঠিক পাবো হবে না। না আমার বিশ্বাস। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, এই জায়গাটা থেকে আপনার কাছে একটু আসবো যে এটা এই যে গ্লোবাল ভিলেজ, এইখানে সব দেশের মানুষ সব দেশে যাচ্ছে এবং আমাদের এইটা হচ্ছে একটা পর্যটন মৌসুম আমরা বলতে পারি। এই সময়টাতে বিদেশি প্রচুর পর্যটক আমাদের দেশে আসে এবং এই যে বিশ্বের বিভিন্ন দেশ, ইউরোপের কথা যদি বিশেষভাবে আমরা বলি, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসলে আমাদের আর কি কি একদম সেই এয়ারপোর্ট থেকে আমরা বিভিন্ন সময় সতর্কতা অবলম্বন করার চেষ্টা করেছি, আমরা ব্যর্থও হয়েছি। সেই ব্যর্থতাকে সেরে আর কি করতে পারি এবার? ধন্যবাদ আপনাকে। দেখুন, পৃথিবীতে শুধু আমাদের দেশে যে কোভিড মুক্ত হইলে যে আমরা নিঃসন্দেহে না। মুক্ত তা না, সারা বিশ্বের যদি যতদিন পর্যন্ত সারা বিশ্ব থেকে সব দেশ থেকে কোভিড চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ না, কেউ নিরাপদ না। জি, সেই প্রেক্ষাপটে আসলে এই ভ্যাকসিনেশন বলেন, স্বাস্থ্য সচেতনতা বলেন, সারা বিশ্বেই মানতে হবে, সব জনগোষ্ঠীকে মানতে হবে। আমরা আসলে এই বাইরের থেকে এই সময়ে যারা আসবে, এইটা ইতিমধ্যে সারা পৃথিবীর সব দেশই এটা ওরিয়েন্টেড যে এক দেশের সাথে আরেক দেশের চলাচল যোগাযোগ, সেটা কিন্তু একটা ব্যবস্থার মধ্যে আছে। টিকাদান, অন্যান্য যে সতর্ক, যেমন আমাদের দেশে এখন এয়ারপোর্টেও টিকা দেওয়া হচ্ছে এবং আগে যেমন কোয়ারেন্টাইন করা হতো, এখন আর সেটা নাই। সবাই টিকা নিয়ে আসছে এবং যাওয়ার সময় টিকা দিয়ে যাচ্ছে। এখন কিন্তু এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসছে, কালচার ডেভেলপ করেছে এবং এটা ম্যান্ডেটরি। সুতরাং এই জায়গাটা এখন সবাই কিন্তু সতর্ক, কারণ বিদেশ থেকে যে আসবে সেও কিন্তু টিকা ভ্যাকসিন কার্ড নিয়ে কিন্তু আসতে হবে। সেই কার্ড ছাড়া কিন্তু এর ঢুকতেও দেবে না, মানে কোনো টুরিস্টকে আমরা ঢুকতে হ্যাঁ দিচ্ছি না, না। টুরিস্টও ভ্যাকসিন কার্ড নিয়ে আসতে হবে। আমাদের দেশ থেকেও যারা যাচ্ছে, ইভেন আমাদের দেশে অনেকে যারা ভ্যাকসিনেটেড, দেখা গেল যে সিনোফার্মের ভ্যাকসিন নেওয়া অনেক দেশে যেতে পারছে না, যে ওই দেশ রিকগনাইজ করছে না। এখানে আবার আন্তর্জাতিক পলিটিক্স আছে, টিকা নিয়ে পলিটিক্স তো আছে, আমরা জানেন। সুতরাং এইটা আপনি যেটা বলেন, এখন এই মুহূর্তে এটা আমাদের কোনো সমস্যা না, এটা সারা বিশ্বই আন্তর্জাতিকভাবেই এই ব্যাপারটা ওরিয়েন্টেড। এবং কিছু দেশ যেটা করছে সেটা তো আপনি যেটা বললেন যে পলিটিক্সের কথা যদি আসে, যেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে, সেই টিকা নিলেও আমাকে ওমরা করতে দিবে না, আমাকে হজে যেতে দিবে না, বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে, এরকম ঘোষণাটাও চলে এসেছে। সেক্ষেত্রে তারা তো আসলে একটু বেশি মনে হয় রেস্ট্রিকশন এই জায়গাটায় আমরা তো প্রথম থেকে দেখাচ্ছে আর দেখছি কি। যে টিকা নিয়ে ব্যবসা, রাজনীতি, অনেক কিছু হচ্ছে। জি জি জি। দেখেন, এই যে লাস্ট জাতিসংঘের যে প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সেখানে কিন্তু এই টিকা নিয়ে উনি যে টিকার মেধা সত্যপত্তা আর যারা উৎপাদন করতে পারে সুবিধা দেওয়া, যারা কুক্ষিগত করে রেখেছে তাদের ধনী দেশগুলোর আহ্বান জানিয়েছে এবং শক্তভাবে উনি কিন্তু অবস্থান নিয়েছে জি। সারা বিশ্ববাসী যাতে টিকা পায়, এবং WHO জাতিসংঘ যাতে এটা নেতৃত্ব দিতে পারে, এটার ব্যাপারে কিন্তু খুব জোরালো পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করছি যে এই যে বুস্টার ডোজের কথা বলছে, WHO কিন্তু বুস্টার ডোজ সাজেস্ট করে নাই কিংবা পারমিশনও দেয়নি। তারা নিজস্ব উদ্যোগে নিজের দেশের যে পারমিশন নেয় তারা কিন্তু দিচ্ছে। এই যে উনি একটু আগে বলেন রাস্তায় বেরোলে ফার্মেসিতে টিকা পাওয়া যায়, এই যে অ্যাভেলেবিলিটি, তারা 80% জনসংখ্যা দেওয়ার পরেও এখন অনেকেই টাকা দিতে চাচ্ছে না, দেয় না। তারপরেও কিন্তু তাদের কাছে টিকা যদি 6 গুণ 7 গুণ মজুদ আছে, অথচ আমাদের অনেক দেশ আছে টিকা পাচ্ছে না। আফ্রিকাতে 2-3% টিকা দান কর্মসূচি মাত্র কেবল হয়েছে। এই জায়গাটা আমাদের আসলে আমাদের মনে হয় বিশ্ববাসী যারা নেতৃত্ব দিচ্ছে এগুলো নিয়ে তাদের সচেতন হতে হবে। WHO বলেন, জাতিসংঘ বলেন, তাদের সচেতন হতে হবে। তবে আমাদের দেশে আমরা যেটা মনে করি, সরকারের এখন আমাদের যে পলিসি আছে, টিকা দান কর্মসূচির পলিসি কিংবা এই স্বাস্থ্য সচেতনতার যে প্রোগ্রাম, হেলথের হাসপাতালগুলোর যে কোভিড ব্যবস্থাপনা আছে, এই জায়গাগুলো কিন্তু আমরা এখন সম্পূর্ণ প্রিপেয়ার্ড আছি। থার্ড ডের প্রসঙ্গ যেটা বললেন, থার্ড ডেও আসলেও আমরা প্রিপেয়ার্ড আছি। তবে এই থার্ড ডেও কোন ভেরিয়েন্টে আসবে, নতুন কোনো ভেরিয়েন্ট আবার আসছে কিনা, সেইটা কিন্তু একটা ভয় আছেই। তবে সাধারণত মনে করা হয় যে থার্ড ডেও ওরকমভাবে আগের মতো হয় না, কারণ টিকাদান কর্মসূচি যেটা চলছে, টিকায়
অনেকাংশে অর্থাৎ সেখানেই আমরা কিছুটা হলো আত্মশক্তি যোগাতে পেরেছি ডেফিনেটলি কিছুটা আমাদের আত্মশক্তি আছে ভ্যাকসিনেশনের মাধ্যমে। ডাক্তার গোলাম রাহাত খান, আপনার কাছে একটু জানতে চাইবো, সামনে তো ক্রিসমাস এবং এই ক্রিসমাসের সময়টাতে দেখা যাচ্ছে যে বেশি পরিমাণে শপিং করা, বাইরে বের হওয়ার প্রবণতা, সেই জায়গাটা থেকে আসলে সামনের দিনগুলোতে যে আশঙ্কাটা তৈরি হতে পারে সেখানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপ এখানে মাস্কের ব্যাপারটা এখনো দোকানগুলোতে রাখা হয়েছে, আর একটু স্বস্তির জায়গায় ছিল সরকার, কারণ তাদের প্রথম ডোজ নেওয়া মানুষের সংখ্যা প্রায় 88 জন এবং দ্বিতীয় ডোজ নেওয়া হচ্ছে প্রায় 80% মানুষ এবং বুস্টার প্রায় 25%। যার জন্য আসলে পৃথিবীর অন্য সব দেশের মতো এতটা রেস্ট্রিকশনস বা এবং এই এখন একটু যে তৃতীয় ঢেউয়ের একটা যে ট্রেন দেখা যাচ্ছে, যার কিন্তু আসলে তো 2-3 মাস আগে তো এইভাবে কোনো অনেক স্বস্তির জায়গাতে ছিল, যেটা যার যে জন্য ওইরকম ভাবে কিন্তু এখন আর রেস্ট্রিকশনস এখানে নেই আর কি, যে টিয়ার 2 টিয়ার 3 করে আগে যেভাবে ইয়ে করেছিল সেটা ওইভাবে মানুষের মধ্যে নেই। শপিং মল গুলো সব ওপেন, মানুষকে বাধ্য করা হচ্ছে না যে মাস্ক পরতে হবে, অর্থাৎ আগের মতো সেই নিষেধাজ্ঞা নেই যেহেতু তাদেরকে টিকার আওতায় আনা হয়েছে। ডাক্তার গোলাম রাহাত খান, আরেকটি কথা অনেকেই বলছেন ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে যে সেখানে কো ইনফেকশনের মতো ঘটনা ঘটছে কিনা, করোনার পাশাপাশি অন্য কোনো ধরনের ফ্লু সেটাও একই সাথে অ্যাটাক করছে কিনা, এরকম কি কোনো গবেষণা রয়েছে? না, গবেষণা জানি না, কিন্তু এখানে যেটা হয় প্রতি শীতের সময় যে ফ্লু ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জার মাত্রাটা খুব বেড়ে যায় আর কি, এবং এটা কোভিড এর আগেও এটা দ্যাট ওয়াজ রুটিন প্র্যাকটিস টু অফার এভরিওয়ান। এই দেশের এলডারলি পপুলেশন তো বটেই, তাদেরকে এখন যেমন কোভিড ভ্যাকসিন, এই ফ্লু ভ্যাকসিনটা কিন্তু একদম মানে দৌড় গোড়ায় পৌঁছে দেয় যেটা বলে, সেই পর্যন্ত পৌঁছে দিয়ে আসছিল বছরের পর বছর আর কি হতো। এবং যারা হেলথে, আমরা যারা হাসপাতালে কাজ করি, আমাদেরও কিন্তু প্রত্যেককে যে যে লেভেলে কাজ করি সবাইকে ফ্লু ভ্যাকসিন। তো ফ্লুর তো একটা মানে ইয়ে আছে যেটা, যার জন্য এবার কিন্তু আপনার এই যে বুস্টারের সাথে মাঝে মাঝে কোনো কোনো হসপিটালে আমাদের সবাইকে মানে বুস্টার এবং ফ্লু জ্যাব দুইটাই একসাথে দিচ্ছে। তো যেটা আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আছে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিন আমরা যেটা বলি। এবং ভ্যাকসিন দিলে আপনারা জানেন যে ফ্লু ভ্যাকসিন আসলে প্রতি বছর রূপ পাল্টে আসে। তো এবং শীতকালটা এখানকার স্বাস্থ্য ব্যবস্থার জন্য খুব চ্যালেঞ্জিং একটা সময়, এখানে হাসপাতালে উপস্থিতির হার বেড়ে যায়। এবং যেটা ওই যে গতকালকেও আমাদের এখানকার যারা রাজনৈতিক নেতারা বলছিল যে ব্রিটেনে যারা আপনার এখানকার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট গুলো ওভার ক্রাউডেড, মারাত্মক ক্রাউডেড, এবং যেটা সবসময় শীতকালে হয় এবং ক্যাপাসিটি এবং ডিমান্ডের কাছাকাছি যেতে পারছেন না। মানুষের এত ব্যাকলগ ছিল, গত প্রায় 1.5 বছর ধরে মানুষ ওইভাবে করে স্বাস্থ্য সেবা পায়নি, যার জন্য সবাই হাসপাতালে আসতেছে। এবং এইটার একটা আবার কন্ট্রিবিউশন আছে এই আপনার কোভিড আবার নতুন করে সংক্রমিত হয়, কারণ মানুষজন মিক্সিংটা বেশি হচ্ছে। এবং আপনি যথার্থই বলেছেন যে ক্রিসমাসের সময় শপিং মল গুলার কিন্তু একটা ভালো দিক যেটা মানে এখানে ক্রিসমাসটা ফেস্টিভটা তো খুব শীতের মধ্যে হয়, তো এই বাইরে আসলে মানুষের ওরকম কোনো ইয়ে থাকেও না আসলে। সাধারণত মানুষ ঈদে আমরা যেমন এক বাসা থেকে আরেক বাসায় যাই সেইভাবে করেই এরা পালন করে। এই জন্য ক্রিসমাসটাকে ওরা ওই শপিং এর বাইরে আসলে অন্য আদারওয়াইজ এরকম খুব একটা, কিন্তু ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন শপিং মলে যে বিশেষ ছাড়, সেই ছাড়গুলোতেই আমরা দেখি যে অনেক মানুষের সমাগম ঘটে, কারণ বছরের অন্য সময়টাতে এই ছাড় দেয়া হয় না কেনাকাটার ক্ষেত্রে। তখন কোনো ধরনের সেই আশঙ্কাটা থাকে কিনা সংক্রমণের? হ্যাঁ, ওই এটাকে ওই যে লোকাল বলে আর কি, আপনার যে লোকাল, যে যেমন আমাদের যেমন আপনি ধরেন অমুক নাম্বার ওয়ার্ড একটা রেস্ট্রিকশন দিল, সবুজবাগ থানায় একটা রেস্ট্রিকশন, মতিঝিল থানায় ধরেন একরকম দিল। এক্স্যাক্টলি এখানকার লোকাল যে কাউন্সিল গুলো ওরা বলেন যে মার্কেটে এতজন লোক বা একটা লিফটের মধ্যে এতজন, কিন্তু আমি যেটা এটা হচ্ছে অফিসিয়াল গাইডলাইন যে অ্যালাউ করছে আর কি ক্রিসমাসের সময়। এর বাইরে যেটা দেখা যায় যে আসলে ওইটার মানে মানছে কিনা মানুষজন, এবং মানানোর জন্য যে একটু এনফোর্স করা, একটু প্রেসার দেওয়া, সেই জায়গাটাতে একটু না চলে। আপনি কাগজ কলমে ঠিকই আছে যে এই পরিমাণ মানুষ মার্কেটে আসতে পারবে, এই পরিমাণ মানুষ দোকানে ঢুকতে পারবে, কিন্তু এটা আসলে ওইভাবে মানা হচ্ছে না, যেটা আমার অবজারভেশন আর কি। জি জি। ক্রিসমাস একটু খুব চ্যালেঞ্জিং সময় এখানকার। জি,
আমরা একটি কথা খুব সাধারণভাবেই বলে থাকি, রোগ প্রতিরোধ ক্ষমতা, কিন্তু বিশেষ করে করোনার সময় এসে এই করোনার বিরুদ্ধে কার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বেশি হবে, নানান সময় নানান ধরনের তথ্য ছিল, আবার গবেষণাও ছিল। কিন্তু এইটা নিয়ে এখন বিশ্বব্যাপী মানুষের দাবি যে কি করলে এই যে ইমিউনোলজি এটাকে নিয়ে ব্যাপক হারে গবেষণা, সেইখানে ইউরোপের দেশগুলোতে কেমন হচ্ছে গবেষণাটা? ইউরোপের গবেষণা তো আসলে এখানে ইউরোপেরটা এটা কিন্তু এখানে চলমান প্রক্রিয়ার মধ্যেই চলে, সবসময় কিন্তু এখানে গবেষণা হয়, রিসার্চ কিন্তু এখানকার একটা পার্ট অফ মানে যারাই কাজ করেন, যে সেক্টরে কাজ করে তার সেখানে তার কিন্তু একটা থাকে যে আপনাকে রিসার্চ করতে হয়। রিসার্চ তো আসলে এমন কিছু না মানে জাস্ট ডেটা কালেক্ট করে যে সেক্টরে ইমপ্রুভ করা। তো নতুন করে কি পরিমাণ মানুষ ইমিউনাইজড হয়েছে আমার জানা মতে, আমি যেমন একটা প্রজেক্টের কথা আমি জানতাম, সাইরেন বলে একটা প্রজেক্ট ছিল ম্যাসিভ, সেটা শুরু হয়েছিল 2019-এ। আমরা যারা হাসপাতালে কাজ করছিলাম, যে লেভেলে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বলেন, নার্স বলেন, এদের প্রতি 15 থেকে 20 দিন পর পরে আপনার সেরাম স্যাম্পল নিয়ে কালেক্ট করে দেখা হচ্ছিল ইমিউনিটির মানে টাইটার কেমন। তো এই জাতীয় কিছু প্রজেক্ট আছে যেগুলো হয়তো আরো পরে আপনার আসবে, কিন্তু আমার জানা মতে ন্যাশনাল আমি অ্যাওয়্যার না, বাট এনএইচএস এর কিছু প্রজেক্ট আছে এবং যেগুলোর ডেটা আপনারা নিশ্চয়ই পাবেন। জি একদম স্পষ্ট। তবে এখানকার মানুষ ভ্যাকসিনেটেড যারা, তারা কিন্তু ইমিউনাইজড, তারা কিন্তু সুরক্ষিত, মানে এটা প্রমাণিত সত্য। যারা ভ্যাকসিন নিয়েছেন তারা কিন্তু এখানে এই দেশে মানে প্রবাবলি খুবই একটা স্লিম পার্সেন্টেজ অফ পিপল তারা এফেক্টেড, সেই ব্যাপারটা আসলে নিশ্চিত হওয়া গিয়েছে। আসতে চাই অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে কতটা গবেষণা হচ্ছে, কারণ গবেষণায় মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছর এসে আমরা একটু দেখলাম যে আমরা কিছুটা এগিয়েছি, এরকম কিছু তালিকায় আমাদের নাম এসেছে। কতটা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ গত কয়েক বছর ধরেই কিন্তু পূর্বের তুলনায় গবেষণায় অনেক দূর এগিয়ে গেছে, এবং এই কোভিড-19 সময়ে দেখা গেছে যে বাংলাদেশে বিভিন্ন ইনস্টিটিউশনস থেকে সব থেকে বেশি জার্নাল পেপারস প্রকাশিত হয়েছে, রিসার্চ পেপার। সো এটা একটা ভালো জায়গা। বিদেশে প্রচুর গবেষণা হয়, সব সময় গবেষণা হচ্ছে। আমি একটা গবেষণার সঙ্গত কারণে বলি যে খুব রিসেন্টলি এই গত সপ্তাহে প্রকাশিত একটা প্রবন্ধে দেখলাম যে জাপান রিসার্চ করেছে, যখন কোভিড-19 থেকে ব্যক্তি সেরে ওঠার কিন্তু 1 মাস থেকে 2 মাসের মধ্যেই তার বডিতে যে অ্যান্টিবডি সেটা কমতে শুরু করে এবং অনেকটাই কমে যায়, এবং যারা অ্যাসিমটোমেটিক ভাবে আক্রান্ত হয় তাদের বডিতে এই নিউট্রালাইজেশন ক্যাপাসিটি আছে, এই ধরনের অ্যান্টিবডি পরিমাণ খুবই কম থাকে। তো এই তথ্যের উপর ভিত্তি করে যার মধ্যে দেখা যায় তার অ্যান্টিবডির পরিমাণটাও বেশি থাকে, আর যে উপসর্গবিহীন তার অ্যান্টিবডির পরিমাণটাও কম হয়ে থাকে। সে কারণেই দেখা গেছে যে যাদের উপসর্গ বেশি তাদের বেলাতেও 2 মাসের পরে অ্যান্টিবডি পরিমাণটা খুব সিরিয়াসলি ডিক্লাইন করে। সে কারণে কিন্তু বুস্টার ডোজের কথা আমরা বলছি। আবার একটা জিনিস আমরা বলে রাখি যে আমরা সবসময় অ্যান্টিবডি নিয়ে কথা বলছি, কিন্তু ইমিউনোলজিতে অ্যান্টিবডির বাইরে আরেকটি মেকানিজম আছে যেটাকে আমরা বলি সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেটা টি সেল, বি সেল, মেমোরি সেল দিয়ে এটা সাধারণত গভর্নড হয়ে থাকে। তো দেখা যায় যে অনেক সময় নিউট্রালাইজিং অ্যান্টিবডি কমে গেলেই যে সবকিছু শেষ হয়ে গেল ব্যাপারটা তা না, সেখানে কিছু মেমোরি সেলস থাকে যে সেলসগুলো পরবর্তীতে যখন আবার ওই ধরনের ভাইরাসে এক্সপোজড হয় তখন তারা কিন্তু আবার কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। সুতরাং এটাও আরেকটি বিষয় যে আমাদের শুধুমাত্র অ্যান্টিবডি পরিমাণ কমে যাচ্ছে সেই স্টাডি করছি, সেখান থেকে একটা ধারণা নিচ্ছি, সেটি যেন না হয়। আমি বাংলাদেশ প্রেক্ষিতে একটা কথা বলতে চাই যে বাংলাদেশ কোভিড-19 মোকাবেলাতে যথেষ্ট অনেক ভালো কাজ করেছে, সেটা আমরা বলছি, কিন্তু সাথে সাথে কিছু সমালোচনা করা খুবই প্রয়োজন, যেটি পজিটিভলি আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা দেখলাম যে এসএসসি পরীক্ষা শুরু হলো, আবার এইচএসসি পরীক্ষা সামনেই। আমরা কি দেখলাম? 22 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 1.5 থেকে 2 লক্ষ পরীক্ষার্থী কিন্তু টিকা নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে গেছে। পরীক্ষা কেন্দ্রের বাইরের অবস্থাতে একটু আগেই আপনি বললেন। সুতরাং আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং এর ভিত্তিতে আমরা কিন্তু সবসময় এগোতে পারছি না। আমরা রয়েছি আজকে আলোচনার শেষ পর্যায়ে। আরেকটা কথা বলে শেষ করি। আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের এই যে ফাইজারের ভ্যাকসিন দেবার ব্যাপারে যে লাস্ট মাইল ডেলিভারি অর্থাৎ কেন্দ্রে পৌঁছানোর যে সমস্যাটা, এটি এখন প্রকট।
কিন্তু গত 1.5 বছরে বা 2 বছরে আমরা ওই জায়গাতে কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে পারতাম, যেখানে আমাদের করা হয়নি। সো এই সমস্ত সমালোচনা আমার মনে হয় যে বাংলাদেশে যারা সিদ্ধান্ত নিচ্ছে তারা আরো ভালো করে ভেবে দেখবেন, এবং এই সমস্ত প্রবলেম দূর করা খুব কঠিন ব্যাপার না। শুধুমাত্র আমাদের যথাসময়ে চিন্তা করে একটা প্রপার প্ল্যানিং দাঁড় করিয়ে এই কাজটি সামনের দিকে নিতে হবে। জি, একদম শেষ পর্যায়ে যেহেতু রয়েছে, আমি শেষ মন্তব্য নিব, কিন্তু আপনার ক্ষেত্রে সেই মন্তব্যের জায়গায় আমি একটা প্রশ্নই রাখছি। আপনি ফাইজারের কথা বললেন, ফাইজারের টিকা দেওয়ার ক্ষেত্রে সারা দেশে একটি সমস্যা দেখা গেছে, ফ্রিজিং সমস্যা। সেটা আসলে আমরা কিভাবে দূর করব? কারণ এটা তো সেই -60 ডিগ্রিতে রাখতে হচ্ছে, বের করলে আমি যদি ভুল না করে থাকি 8 থেকে 12 ঘন্টার মধ্যে সেটা দিয়ে দিতে হবে। ঢাকার বাইরে তো সেটা পারা আমি সেই যাচ্ছে না। কথাটি বলছিলাম যে এখন যতগুলো -70 ফ্রিজার আছে, 26টি ফ্রিজার আছে ইপিআই এর কাছে, সবগুলোতে ঢাকাতে। কিন্তু আমরা গত 1.5 বছরে তো ফাইজারের টিকার কথা ভাবতে পারতাম, এবং আমরা ডিভিশনগুলোতে, হসপিটালগুলোতে কিন্তু সেই ধরনের ফ্রিজারের ব্যবস্থা করতে পারতাম। এই ধরনের এক একটা ফ্রিজারের খুব বেশি দাম না, আমাদেরকে করতে হবে, আমরা করতে পারিনি। সেই সাথে আমাকেও আজকের আলোচনা শেষ করতে হবে। প্রফেসর ডাক্তার এম এ আজিজ, শেষ মন্তব্য নিব আজকের দিনে। দেখুন, ডিভিশনাল ডিস্ট্রিক্ট পর্যায়ে এই ফ্রিজারের ব্যবস্থা আছে, এটা হয়তো উনি নলেজে নাই, এই ফ্রিজারের ব্যবস্থা আছে, এবং সেইভাবেই গভর্নমেন্ট স্কুলের জন্য, বাচ্চাদের জন্য সেই পরিকল্পনা। সমস্যা তৈরি হচ্ছে, এটা সমস্যা তো তৈরি সব জায়গায় নেই। আপনার প্ল্যানিং এর কথা, প্ল্যানিং তো স্কুলের আছেই, যেমন এই ইউনিভার্সিটি লেভেলে, স্কুল লেভেলের প্রতিষ্ঠান, তাদের কাছে টিকাদান যে এমআইএস আছে, এমআইএস তে লিস্ট পাঠানো হয়েছে, তারাও লিস্ট পাঠিয়েছে। কেউ দেরি করছে, কিংবা ওইভাবে সবাই পার্টিসিপেট করতেছে না, শিক্ষার্থীরা অনেকে পার্টিসিপেট করতেছে না, এরকম তো সমস্যা আছে, এগুলো থাকবেই। যেমন ইউনিভার্সিটি অনেক আগে থেকে শুরু করেছে, তাও 1-2% এখনো হয় নাই, তো তারা আসতেছে না অনেকের। কিন্তু এইটাই আলাদাভাবে উঠে এসেছে যে সেখানে এখন এই 2% সমস্যার কারণে দেয়া যাচ্ছে না, রেজিস্ট্রেশন করেছে বাচ্চারা। এটা ঠিক না, ফ্রিজিং সমস্যার কারণে যেগুলো হচ্ছে না, এগুলো ওই এই যারা স্কুল কর্তৃপক্ষ আছে তাদের সাথে কোঅর্ডিনেশন আমরা নতুন করে আবার আরো যদি ফ্রিজ দরকার হয় আমরা সেটা ভাববো কিনা। বাংলাদেশের সরকারের সেই সুযোগ আছে, ফ্রিজ কেনারও সুযোগ আছে, এখনকার এক্সিস্টিং যে ব্যবস্থা আছে সেটাতে দেওয়ার সুবিধা আছে। আর 12 ঘন্টা যেহেতু আপনার নেওয়া যায়, একটা ডিস্ট্রিক্ট লেভেলতে 12 ঘন্টা উপজেলা নিয়ে টিকা দেওয়া কোনো সমস্যাই না এখনকার যে যোগাযোগ ব্যবস্থা। সুতরাং এই প্রান্তিক পর্যায়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হবে। ডাক্তার গোলাম রাহাত খান রয়েছেন আমাদের সাথে, আপনার শেষ মন্তব্য জানবো। ইউরোপের যে কিছুটা হলেও বিপর্যস্ত অবস্থা, আমরা স্বস্তিতে রয়েছি, স্বস্তিটা কিভাবে ধরে রাখবো, আপনি খুব সংক্ষেপে আমাদেরকে সেই পরামর্শ নিশ্চয়ই দিবেন। স্বস্তি এখানেও কিন্তু যুক্তরাজ্যের কিন্তু স্বস্তির একটা জায়গা ছিল। 3-4 মাস আগে আমাদের এমন একটা দিন ছিল যেদিন কোনো মানুষ মৃত্যু শূন্য ছিল, সমস্ত নাম্বার ফাইন, কিন্তু ওইটার পরে কিন্তু মানে মারা যায়নি কেউ, ইনফেক্টেড খুব কম ছিল, সবাই ভাবছিল সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু হয়নি। আবার কয়েকদিন পরেই কিন্তু আবার এই যে এখন কিন্তু আমরা এই অনগোয়িং প্রবলেম যুক্তরাজ্যের জন্য, ইউরোপের জন্য, এই কোভিড কিন্তু এখন একটা সারা জীবনে থাকবে মনে হচ্ছে, প্রতি মাসেই হয়তো এরকম। তো এইটাই আর কি, মানে খুব স্বস্তির কোনো কারণ নেই সব দেশের জন্য। মানে একদিন হয়তো আসতে পারে যে কোনো মৃত্যু নেই, তার মানে এই না যে কোভিড ফ্রি। তো সবাই সচেতন থাকুক, এইটাই। সচেতন না থাকলে, অসতর্ক হলে যে কোনো মুহূর্তে অস্বস্তি হতে পারে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার গোলাম রাহাত খান, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে আজকে এই 21 রাতের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসান মাহমুদ রেজা আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে স্বস্তির কথাটা দিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশ এখন একটি স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে, কিন্তু ডাক্তার গোলাম রাহাত খান কিন্তু বলেছেন যে এরকম স্বস্তিদায়ক অবস্থায় কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোও ছিল, লন্ডনও ছিল। যে কোনো মুহূর্তে স্বস্তি কিন্তু অনেক বেশি অস্বস্তিতে ফেলে দিতে পারে যদি আমরা অসতর্ক হই, আমরা সাবধানে না চলি, স্বাস্থ্যবিধি মেনে না চলি। সেই জন্য আমাদেরকে কখনোই অসতর্ক হওয়া যাবে না। আমরা নিশ্চয়ই আমাদের স্বস্তির জায়গাটা ধরে রাখতে এইটুকু মেনেই চলবো। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।